এটা হচ্ছে আয়ের খাত। প্রথমত বলি যে একজন ব্যক্তির আয়ের খাত হচ্ছে মূল 60টি। সেকশন 30-তে বলা আছে টোটাল আয়ের খাত হচ্ছে 60টি। এই 60টি আয়ের খাত আমাদের এখানে দেওয়া আছে। প্রথমে চাকরি, তারপরে ভাড়া, এরপরে 60টি দেওয়া আছে। 60টি আমরা পড়বো। তাই 1 নম্বর আয়ের খাত হচ্ছে চাকরি থেকে আয়, 2 নম্বর হচ্ছে ভাড়া থেকে আয়, 3 নম্বর হচ্ছে কৃষি থেকে আয়, 4 নম্বর হচ্ছে ব্যবসা থেকে আয়, 5 নম্বর হচ্ছে আর্থিক পরিসম্পদ থেকে আয়, 6 নম্বর হচ্ছে মূলধনী আয় এবং হচ্ছে অন্যান্য আয়। এই 60টি ইনকাম হেডস আমাদের এখানে আলোচনা আছে। তো আমাদের ইনকাম ট্যাক্স কিসের উপরে হবে? এই 60টি আয়ের উপরে হবে। আমরা ট্যাক্স রিবেট দেখলাম, এবার আমরা দেখব আয়। এই আয়ের উপরেই তো আমাদের ইনকাম ট্যাক্সটা হবে। তাই এই সম্পূর্ণ আয়ের উপর কি হবে? আপনি ধরেন 10 লাখ টাকা স্যালারি পেলেন, 10 লাখ টাকার উপরে কি আপনাকে ট্যাক্স দিতে হবে? না, আইন সেখানে অব্যাহতি দিবে। তা এইটা একটু আমরা আসি। প্রথমে আসি 1 নম্বর পয়েন্ট, চাকরি থেকে আয় বলতে কি বোঝায়? স্যালারি, ইনকাম ফ্রম স্যালারি। চাকরি থেকে আয় বলতে কি বোঝায়? তা 1 নম্বর পয়েন্ট হচ্ছে চাকরি কি। চাকরিটা হচ্ছে এখানে 3টি অর্থে ব্যবহৃত হয়েছে চাকরি অর্থে। 1 নম্বর হচ্ছে যে কোনো পথ যেখানে নির্ধারিত সময় এবং পারিশ্রমিক রয়েছে। তাহলে আপনার যে কোনো একটি পথ যেখানে নির্ধারিত সময়, নির্ধারিত পারিশ্রমিক রয়েছে, এটা মূলত বেসরকারি চাকরিজীবীদেরকে বোঝানো হয়েছে, যেখানে এটা নির্ধারিত সময় থাকে, নির্ধারিত পারিশ্রমিক থাকে, আর আপনার এটা পদ থাকে, যে আপনি ম্যানেজার, আপনি ডেপুটি ম্যানেজার, এরকম ভাবে বিভিন্ন পদ তৈরি করা হয়। তাহলে একটা পদ থাকবে, একটা সময় থাকবে, একটা অর্থ আপনাকে দিবে। তাহলে এটা হচ্ছে স্যালারি। 2 নম্বর পয়েন্ট, কোনো পরিচালক বা কোম্পানির ব্যবস্থাপনা সাহিত সংশ্লিষ্ট কোনো পদ, কোনো কোম্পানির ম্যানেজমেন্টে আছে সেরকম কোনো পরিচালক, আর সেটাও কিন্তু চাকরির অন্তর্ভুক্ত হবে। 3 নম্বর হচ্ছে সরকারি অফিসের কোনো পদের দায়িত্বে থাকা বা কার্যে থাকা কোনো ব্যক্তি, অর্থাৎ সরকারি কর্মকর্তা, তিনি চাকরি করেন। তাহলে এখানে চাকরি অর্থে এই 3টি বিষয়কে বোঝানো হয়েছে। যদি প্রশ্ন আসে যে চাকরি কি, এটা আপনাদের সংজ্ঞা আসতে পারে, বা চাকরি বলতে কি বোঝায়, এটা লিখবেন। এখন এই চাকরির মধ্যে আমাদের 3টি বিষয় রয়েছে। একটি হচ্ছে বেতন, 2 নম্বর হচ্ছে পারকিউজিট, 3 নম্বর হচ্ছে শেয়ার স্কিম থেকে আয়। চাকরির মেইন উপাদান হচ্ছে 3টা। আবারও বলি, চাকরির মেইন উপাদান হচ্ছে 3টা। একটা হচ্ছে বেতন, চাকরি করলে আপনাকে বেতন দিবে। 2 নম্বর হচ্ছে বেতনের বাহিরে অন্যান্য সুযোগ সুবিধা, যেটাকে আমরা বলছি পারকিউজিট। এখানে এই পারকিউজিট শব্দটা আপনাদের আসতে পারে, ঠিক আছে? পারকিউজিট কি, এটা আসতে পারে। এটা হচ্ছে বেতনের অতিরিক্ত সুযোগ সুবিধা। কোম্পানি একজন এমপ্লয়িকে তো স্যালারি দিবেই, পাশাপাশি স্যালারির পাশাপাশি কোম্পানি ওই এমপ্লয়িকে আরো কিছু বোনাস, আরো কিছু সুযোগ সুবিধা দিতে পারে। এই যে অন্যান্য যত সুযোগ সুবিধা কোম্পানি দিবে, এটার নাম হচ্ছে পারকিউজিট। তার মানে পারকিউজিট মানে অর্থ হলো যে কোম্পানির কর্মচারীকে কোম্পানি কর্তৃক বেতনের বাইরে অতিরিক্ত সুযোগ সুবিধা, অতিরিক্ত বোনাস, এগুলোকে পারকিউজিট হিসেবে গণ্য করা হয়, এগুলোকে পারকিউজিট বলে। ক্লিয়ার? তাহলে কোম্পানির এখন আসেন, তা স্যালারির মধ্যে 1 নম্বর আছে মূল বেতন, বা যেটাকে বলা হয় বেতন ভাতা। 2 নম্বর আছে সুযোগ সুবিধা। এই বেতন ভাতা একটা, আরেকটা হচ্ছে সুযোগ সুবিধা, যার নাম হচ্ছে পারকেজিট। আরেকটা হতে পারে কর্মচারীকে অনেক সময় কোম্পানি শেয়ারের থেকে আয় দেয়। যে কোম্পানির বিভিন্ন শেয়ার থাকে, যে শেয়ারগুলো কোম্পানি সেল করে, সেই শেয়ার থেকে একটা আয় হতে পারে। কোম্পানি কিছু শেয়ার বোনাস দিল, সেখান থেকে আয় হয়, বা কম দামে শেয়ার দিল, সেখান থেকে আয় হয়। এটা আমাদের আসবে না। আমাদের এখানে দুইটি প্রশ্ন আসতে পারে, একটা হচ্ছে স্যালারি কি, আর একটা হচ্ছে পারকেজিট কি। ওকে, তা স্যালারি কি আর পারকেজিট কি, এটা একটু আমি ভাগ করে দিই। দেখেন, এই 44 পৃষ্ঠায় চলে যান। এখানে স্যালারি বলতে একজন কোম্পানির যে বেতন, এই বেতন বলতে মূলত এখানে কয়েকটি বিষয় অন্তর্ভুক্ত হয়। একটা হচ্ছে মূল বেতন অন্তর্ভুক্ত হয়, 2 নম্বর হচ্ছে বকেয়া বেতন অন্তর্ভুক্ত হয়, অগ্রিম বেতন অন্তর্ভুক্ত হয়, উৎসব ভাতা অন্তর্ভুক্ত হয়, ছুটি নগদায়ন এবং ওভারটাইম। তাহলে এখানে দেখেন, এক একটা হচ্ছে মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, 3টে হচ্ছে বেতন, যার সাথে বেতন আছে। মূল বেতন, অগ্রিম বেতন, বকেয়া বেতন, সাথে কি আছে? বেতন আছে।
আরেকটা কি, উৎসব ভাতা, ছুটি, নগদ, ওভারটাইম। এই 6টা বিষয় এটা মনে রাখতে হবে কিন্তু। আবারও বলি, রিপিট করি, মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, এটা হচ্ছে বেতন। উৎসব ভাতা, ছুটি, নগদের, ওভারটাইম, এই তিনটা টোটাল কয়টা হলো? 6টা। এছাড়া স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে চাঁদা, পেনশন তহবিলে চাঁদা, আনুতোষিক তহবিলে চাঁদা, অর্থাৎ যেগুলো কোম্পানি আপনার কাছ থেকে কেটে রাখে, এরকম যে চাঁদাগুলো আছে, সেই চাঁদা, এইগুলো হচ্ছে বেতনের অন্তর্ভুক্ত। তাহলে বেতন বলতে আমরা কি বুঝি? বেতন বলতে বুঝি মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদের, ওভারটাইম। তাহলে এইগুলো হচ্ছে বেতন। দেখেন, এই বেতন ছাড়াও, এই 44 পৃষ্ঠায় আছে, এই বেতন ছাড়াও কোম্পানিকে, তার কোম্পানির এমপ্লয়িকে কোম্পানি আরও অনেক সুযোগ সুবিধা দেয় না? যেমন যাতায়াত সুযোগ সুবিধা দিতে পারে, তার মেডিকেল সুযোগ দিতে পারে, এরকম বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দিয়ে থাকে। এই সুযোগ সুবিধাগুলোকে বলা হচ্ছে পারকিউজিট। এই পারকিউজিটের ব্যাখ্যাটা নিচে আছে। অর্থাৎ পারকিউজিট অর্থ এই যে বেতন আমরা বলতে যা বোঝায়, এই বেতনের বাহিরে যে সুযোগ সুবিধা দেওয়া হয়, তার নাম হচ্ছে পারকিউজিট। তাহলে কোম্পানি এই বেতনের বাহিরে আপনাকে যে অতিরিক্ত সুযোগ দিবে, অতিরিক্ত সুবিধাগুলো দিবে, তার নাম কি? তার নাম হচ্ছে পারকিউজিট। এটা মনে রাখতে হবে। তাহলে কোম্পানি তার এমপ্লয়িকে বেতনের বাইরে যে সুযোগ সুবিধা দেয়, যেমন গাড়ির সুবিধা দেয়, বাড়ির সুবিধা দেয়, এই সবগুলো পারকিউজিট। আমি পারকিউজিটের কয়েকটা এক্সাম্পল এখানে দাঁড় করিয়েছি। এখানে পারকুইজিট অর্থ, এই শব্দটা আপনি মনে রাখবেন। পারকুইজিট অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ, বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুযোগ বা সুবিধা, এগুলো। তবে তার মধ্যে অন্তর্ভুক্ত হবে না কোনগুলো? বেতনগুলো, মূল বেতন, বকেয়া বেতন, অগ্রিম বেতন, উৎসব ভাতা, ছুটি নগদ, ওভারটাইম, এইগুলো। এরপরে বিভিন্ন চাঁদা। এর বাহিরে কোম্পানিকে যত সুযোগ সুবিধা কোম্পানি থেকে একজন এমপ্লয়ি পেয়ে থাকবেন, যার নাম হচ্ছে পারকিউজিট। এটা পরীক্ষা আসতে পারে যে পারকিউজিট কি। চাকরি হয়তো না আসতে পারে, এটা 3 স্টার মার্ক করেন। এই পারকিউজিট অনেক সময় আমাদের পরীক্ষায় আসে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। তাহলে পারকুইজিট বলতে, আমি এক কথায় আবারও রিপিট করি, পারকুইজিট বলতে বোঝায় নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ, বোনাস সহ যে কোনো প্রকারের পরিশোধ বা সুবিধা, এগুলো হচ্ছে পারকুইজিটের অন্তর্ভুক্ত হবে, এগুলো পারকুইজিট। এখন আমাদের এই পারকুইজিটের কিছু উদাহরণ আমরা দিয়েছি, যে পারকুইজিট বলতে যদি আপনি বুঝতে পারেন যে কি কি। এখানে আমি বুঝে নিন অর্থে এটা একদমই নির্দিষ্ট করে দিয়েছি, যে পারকুইজিট যারা বুঝেন না, এই লাইনটা পড়লে বুঝতে বুঝতে পারবেন যে পারকুইজিট অর্থ নিয়োগকর্তা কর্তৃক কর্মচারীকে প্রদত্ত ইনসেনটিভ, বোনাস সহ যে কোনো সুবিধা। যেমন হতে পারে আপনার স্কুলের বেতন পরিশোধ করেছেন, আপনারা আসতে পারে যে পারকুইজিটের দুই একটা উদাহরণ দিন, পরীক্ষা আসতে পারে যে পারকুইজিটের উদাহরণ দিন। গৃহকর্মীর বেতন, ড্রাইভারের বেতন, যৌথ বিমার কিস্তি, বাসা ভাড়া, বার্ষিক চিকিৎসা ভাতা, লিভ ফেয়ার ভাতা, মহার্ঘ ভাতা, ইনসেনটিভ, বোনাস, এই যে হচ্ছে পারকুইজিটের এক্সাম্পল। এখন এই পারকুইজিটের মধ্যে আমাদের দুটি বিষয়, একটা হচ্ছে গাড়ির সুবিধা আর একটা হচ্ছে আবাসন সুবিধা। এটা আছে আমাদের সম্ভবত 44 পৃষ্ঠায়। এই দুইটার থেকে আমাদের অনেক সময় প্রশ্ন আসে। যেমন পারকুইজিট অর্থে একজন কোম্পানির এমপ্লয়িকে কোম্পানি কি করলো? আবাসন সুবিধা দিল, ফ্ল্যাট দিল, যে আপনি কোম্পানির ফ্ল্যাটে থাকবেন, এই ফ্ল্যাটের ভাড়া 20,000, আপনার 1 টাকাও দিতে হবে না। তাহলে এরকম যদি ভাড়ার সুবিধা দেওয়া হয়, তাহলে টোটাল যে ভাড়াটা আছে, যে তার আয় হিসেবে গণ্য হবে। ধরা হলো মাসে ভাড়া কত? 20,000। তাহলে 12 মাসে এই 20 × 12, টোটাল 2,40,000 টাকা তার আবাসন ইনকাম হিসাবে গণ্য হবে। আর যদি কোম্পানি এটা না বলে, কোম্পানি এভাবে সুবিধা দেয় যে একটি ফ্ল্যাটে আপনি থাকেন, এই ফ্ল্যাটের ভাড়া 20,000, আমি 10,000 টাকা আপনাকে দিব আর আপনি 10,000 দিবেন, তাহলে এখানে কতটুকু ইনকাম হবে? যেটা কোম্পানি দিচ্ছে, ঠিক আছে, কোম্পানি 10,000 টাকা দিচ্ছে, এই 10,000 টাকা আপনার ইনকাম হিসেবে গণ্য হবে। এটা যদি আপনাকে আবাসন সুবিধা দেয়, তাহলে অনেক সময় প্রশ্ন লিখতে পারে যে কোম্পানি 10,000 টাকার একটি বা 20,000 টাকার একটি বাসা থাকার জন্য দিয়েছে, তাহলে ওটা কিন্তু ইনকাম হিসেবে গণ্য হয়ে যাবে। ক্লিয়ার? এরপরে মোটর গাড়ির সুবিধা। অনেক সময় কোম্পানি গাড়ির সুবিধা দেয়, যেমন 15 সিসি আছে, 2,000 সিসি আছে, এরকম।
যদি 15 সিসি পর্যন্ত কোনো গাড়ির সুবিধা দেয় তাহলে মাসিক 15,000 টাকা তার ইনকাম হিসেবে গণ্য হবে। এর অর্থ হচ্ছে ধরেন কোম্পানি 15 সিসির একটা গাড়ি দিল, আপনাকে টাকা দেয় নাই, তখন আপনার কি হবে? 15 সিসির জন্য মাসে 15,000, মানে বছরে 1,80,000 টাকা আপনার আয়ের সাথে যোগ হবে। এমন থাকতে পারে প্রশ্ন স্যালারির সাথে যে কোম্পানির এমপ্লয়ি হিসেবে সে গাড়ির সুবিধা পায়, গাড়ির সিসি হচ্ছে 1500, অথবা 15 সিসির অধিক 2,000 সিসির নিচে বলতে পারে 2,000 সিসি গাড়ি, তখন আপনার হবে 20,000 টাকা মাসিক, মানে 12 মাসে 2,40,000 টাকা ইনকাম হিসেবে গণ্য হবে। তাহলে এই যে সুবিধার কারণে সুবিধার আর্থিক মূল্য, এই বেনিফিটকে আপনার আর্থিক মূল্যে কনভার্ট করে আপনার ইনকাম হিসেবে কাউন্ট করতে হয়। এই 2500 সিসি পর্যন্ত গাড়ি দিলে 30,000 টাকা মাসে, বলে 12 মাসে 3,60,000 টাকা। আর এর উপরে যদি দেয় 25-এর উপরে, তাহলে মাসে 50,000, 12 মাসে 6,00,000 টাকা আপনার ইনকাম হিসেবে গণ্য হয়ে যায়। এটা মোটামুটি আকারে মুখস্থ করতে হবে। এখানে সাধারণত আমাদের এই 15 সিসির গাড়ির কথাটা পরীক্ষায় আসে। এটা জানলেই হবে যে 15 সিসির গাড়ি থাকলে মাসে 15,000, তার মানে তার আয়ের সাথে আমরা 1,80,000 টাকা যোগ করব। এই প্রশ্ন আসবে যখন আপনাদের প্রশ্ন জটিল করা হয়। সাধারণত এরকম প্রশ্ন ইতিপূর্বে আসে নাই আইটিআই পরীক্ষায়। তারপর আমরা ধরে নিই যদি জটিল করা হয় এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে এখানে আমরা মূল বেতন পেলাম, অর্থাৎ বেতনের একটা পার্টিকুলার্স পেলাম, আর একটা হচ্ছে পারকুইজিটের পার্টিকুলার্স পেলাম। অর্থাৎ বেতনের বাহিরে সুযোগ সুবিধা হচ্ছে পারকুইজিট, এটার ধারণা আমরা পেলাম। স্যালারি কি, মূল বেতন কি, পারকুইজিট কি, এই তিনটা পয়েন্ট এখান থেকে গুরুত্বপূর্ণ আসতে পারে। তা এই যে স্যালারি, পারকুইজিট, যা কথা বললাম, এটা কার জন্য অ্যাপ্লিকেবল বলেন তো? এটা সম্পূর্ণ বেসরকারি চাকরিজীবীর জন্য অ্যাপ্লিকেবল। সরকারি চাকরিজীবীর জন্য কিন্তু এই পার্কেজুট স্যালারি অন্তর্ভুক্তই হয় না। এখন প্রশ্ন আসে, একজন এমপ্লয়িকে যে স্যালারি দেওয়া হয়, গভর্নমেন্ট হোক নন গভর্নমেন্ট হোক, সেখান থেকে আমরা কিভাবে ট্যাক্সেবল ইনকামটা বের করব, করযোগ্য আয়টা কিভাবে বের করব? তা এইটা আমরা যেমন এর আগে পড়েছি যে করযোগ্য আয়। তা আপনারা অনেকে প্রশ্ন করেছেন, স্যার করযোগ্য আয়টা কি? করযোগ্য আয় হলো যার উপর আমাদের ট্যাক্স ক্যালকুলেশন হবে। তা স্যালারি যেটা পাবে সম্পূর্ণ কি করযোগ্য? না, একজন এমপ্লয়ি যা স্যালারি পাবে সম্পূর্ণ করযোগ্য না। তাহলে এমপ্লয়ি দুই ধরনের হতে পারে। একজন হচ্ছে সরকারি কর্মকর্তা, অর্থাৎ সরকারি কর্মচারী, এই যে সরকারি আদেশভুক্ত কর্মচারী, আর একজন হচ্ছে বেসরকারি কর্মকর্তা। আমাদের পরীক্ষায় যদি সরকারি অথবা বেসরকারি স্যালারি থেকে প্রশ্ন আসে, উল্লেখ করা থাকবে যে তিনি একজন সরকারি কর্মকর্তা অথবা তিনি একজন বেসরকারি কর্মকর্তা। প্রশ্ন কিন্তু এমন আসবে না একজন নাম উল্লেখ করা থাকলে তার তিনি যে স্যালারি ইনকাম আসে তিনি কোন ধরনের স্যালারি পান এটা অবশ্যই উল্লেখ করতে হবে, তা না হলে প্রশ্ন হয় না। এখন আসেন, একজন সরকারি কর্মকর্তা তিনি বিভিন্ন পার্টিকুলার্সে স্যালারি পান, স্যালারির বিভিন্ন তার হেডস আছে। সেই হেডস থেকে মাত্র 3টি বিষয় করযোগ্য হবে, 3টি বিষয়ের উপর ট্যাক্স দিবেন, বাকি সব কিছু তিনি করমুক্ত সুবিধা পাবেন। 3টি বিষয় কি কি? 1 নম্বর হচ্ছে মূল বেতন, 2 নম্বর হচ্ছে উৎসব ভাতা, 3 নম্বর হচ্ছে বোনাস। এটা লিখে রাখেন, এখানে মার্ক করে রাখেন, 1 নম্বর মূল বেতন, 2 নম্বর উৎসব ভাতা, 3 নম্বর বোনাস। এই 3টি উপর তার করযোগ্য আয় হবে। ধরা যাক তার বাড়ি ভাড়া ভাতা আছে, তার চিকিৎসা ভাতা আছে, বাড়ি ভাড়া ভাতা বাবদ 1,00,000 টাকা পেয়েছেন, এটা করমুক্ত, এটার উপর ট্যাক্স দিতে হবে না। তাহলে ইনকাম ফ্রম স্যালারি যদি গভর্নমেন্ট হয়, তার যে কোনো পার্টিকুলার্সে ইনকাম হোক না কেন, তাকে এই 3টি বিষয়ের উপর ট্যাক্স দিতে হবে। একটা কি? মূল বেতন, 2 নম্বরটা উৎসব ভাতা, 3 নম্বরটা বোনাস। 3টি পয়েন্ট, এই 3টি বিষয়ের উপর তাকে ট্যাক্স দিতে হবে। আবারও বলি, মূল বেতন, উৎসব ভাতা, বোনাস, 3টি মুখস্থ করে ফেলেন। যে সরকারি যারা কর্মকর্তা আছেন, কর্মচারী আছেন, তাদের কাছ থেকে কিভাবে ট্যাক্সেবল ইনকাম বের করব, এই 3টি বিষয়ের উপর তাদের ট্যাক্স হবে, বাকিটা সব করমুক্ত। অর্থাৎ বাকি কি কি হতে পারে, যেমন বাড়ি ভাড়া সুবিধা হতে পারে, চিকিৎসা ভাতা হতে পারে, যাতায়াত ভাতা হতে পারে, শ্রান্তি বিনোদন ভাতা হতে পারে, বাংলা নববর্ষ ভাতা হতে পারে, সব কিছু করমুক্ত থাকবে। আমাদের এরকম প্রশ্ন আসতে পারে যে সরকারি কর্মকর্তার স্যালারি থেকে কোনগুলো করমুক্ত, কয়েকটা লিখুন, কয়েকটা এক্সাম্পল দিন। তখন আমাদের লিখতে হবে যে বাড়ি ভাড়া ভাতা এটা করমুক্ত, চিকিৎসা ভাতা করমুক্ত, আপনার দুই একটা ভালো করে দেখতে হবে, যাতায়াত ভাতা করমুক্ত। অর্থাৎ এই 3টি বাদ দিয়ে
অন্য সরকারি কর্মকর্তারা যতগুলো পার্টিকুলার্সে স্যালারি পেয়ে থাকেন সমস্ত পার্টিকুলার্সগুলো করমুক্ত থাকবে, ট্যাক্স এক্সামশন থাকবে, কর অব্যাহতি থাকবে, তার উপর ট্যাক্স থাকবে না। একদমই ক্লিয়ারলি কথা। তাহলে সরকারি কর্মকর্তার জন্য কয়টি বিষয়? 3টি পয়েন্ট: মূল বেতন, উৎসব ভাতা, বোনাস। 3টি বিষয় করযোগ্য, বাকি সবগুলো এক্সামশন, সুবিধা তিনি পাবেন। আর বেসরকারি কর্মকর্তার জন্য ভিন্ন নিয়ম। বেসরকারি কর্মকর্তার জন্য তার সমস্ত স্যালারি যা যা পান, বেতন পাক, পার্কিজুট পাক, যে যে হেডসে টাকা পান, বাড়ি ভাড়া পাক, আহ, অন্যান্য যতগুলো পাক, মূল বেতন, উৎসব ভাতা, বোনাস যা আছে সব কিছু যোগ করবে। যোগ করার পরে একটা অব্যাহতি পাবে। সে অব্যাহতি হচ্ছে তার যে মোট স্যালারি হবে, মোট বেতন হবে, এই মোট বেতন থেকে 1/3 অথবা 5 লাখ যেটা কম, এটা করমুক্ত থাকবে। এখানে সহজে একটি অ্যামাউন্ট মনে রাখবেন। বেসরকারির ক্ষেত্রে যদি কোনো ব্যক্তির স্যালারি 15 লাখ হয়, 15 লাখ এই শব্দটা মনে রাখেন, বা তার বেশি, এই 15 লাখ হলে বা তার বেশি হলে তার অব্যাহতি হলো 5 লাখ। ধরেন আপনি টোটাল স্যালারি যোগ করলেন, ধরেন সে মূল বেতন, উৎসব ভাতা, বোনাস যা পায়, টোটাল স্যালারি যোগ করে দেখলেন তার স্যালারি হয় 20 লাখ। তাহলে 20 লাখের উপর ট্যাক্স দিবে না, সেখান থেকে 5 লাখ অব্যাহতি, 5 লাখ বাদ দিয়ে বাকি 15 লাখের উপর ট্যাক্স দিবে। দেখা গেল টোটাল স্যালারি তার 40 লাখ, তখন সে 40 লাখের উপর ট্যাক্স দিবে না, 5 লাখ অব্যাহতি, বাকি 35 লাখে ট্যাক্স দিবে। অর্থাৎ একটা অ্যামাউন্ট আমি স্মরণ করে রাখতে বলি আপনাকে খুব সহজে, এত আইন বুঝতে হবে না, যে 15 লাখ, 15 লাখের উপরে যে অ্যামাউন্ট হোক না কেন 5 লাখ অব্যাহতি। ওই ব্যক্তির যদি 1 কোটি টাকা স্যালারি হয়, অব্যাহতি 5 লাখ, বাকিটা করযোগ্য, বাকিটার উপর ট্যাক্স দিবে। তাহলে বাকি ইনকামকে বলছি করযোগ্য। আর যদি ওই ব্যক্তির স্যালারি 15 লাখের নিচে হয়, তখন কি ঘটনা ঘটবে? তখন 1/3 অব্যাহতি। ধরা যাক স্যালারি 12 লাখ, তখন 5 লাখ অব্যাহতি হবে না, 12 লাখের 1/3। দেখেন 15 লাখ একটা লিমিট, আমরা ফিগার ধরেছি, এর নিচে আসলে 1/3 অব্যাহতি, উপরে গেলে 5 লাখ অব্যাহতি। তাহলে নিচে যেমন যদি তার 15 লাখের নিচে যে অ্যামাউন্ট আমরা বলি, ধরা যাক যে তার স্যালারি 12 লাখ, তখন 4 লাখ অব্যাহতি, 8 লাখে ট্যাক্স দিবেন। ধরা যাক স্যালারি 9 লাখ, তখন 3 লাখ অব্যাহতি, 1/3, বাকি 6 লাখে ট্যাক্স দিবেন। এইভাবে আপনি চিন্তা করেন, 15 লাখের নিচে হলে তিনি 1/3 অব্যাহতি পাবেন, আর 15 লাখের উপরে হলে তিনি 5 লাখ অব্যাহতি পাবেন। তা এখান থেকে আমাদের ছোট আকারে প্রশ্ন আসতে পারে যে বেসরকারি কর্মকর্তা স্যালারি কতটুকু অব্যাহতি পাবেন? তাহলে আমরা লিখবো মোট বেতনের 1/3 অথবা 5 লাখ যেটি কম। আবার এরকম আসতে পারে যে বেসরকারি ক্ষেত্রে সর্বোচ্চ অব্যাহতি কত? স্যালারি থেকে, বেতন থেকে সর্বোচ্চ অব্যাহতি 5 লাখ। আর সরকারি ক্ষেত্রে তো সবই অব্যাহতি, মাত্র 3টে পার্টিকুলার করযোগ্য: মূল বেতন, উৎসব ভাতা, বোনাস।